সিপাহী তখনও হাতে চাবি নিয়ে দরজা খুলে দাঁড়িয়েছিল। হোক না হোক এই সিপাহী আমাদের কিছু বলতে পারবে। নিশ্চয়ই সিপাহী দরজা খুলে দিয়েছে। এ আমি কখনোই করব না। ঠিক আছে, তাহলে এবার আমার শক্তি দেখবে। তুমি তো তোমার শক্তি দেখালে, তবে আমার শক্তির সামনে টিকতে পারবে তো? তন্ত্রমাতা এবার চিন্তায় পড়ে যায়। সে মন্ত্রীকে ডেকে চুপি চুপি বলে। তন্ত্রমাতা আর মন্ত্রী মিলে নিজেরা এই রাজপ্রাসাদ থেকে তাদের মেয়েকে পালাতে সাহায্য করার জন্য পরিকল্পনা করে ফেলে। আকাশ, মায়াপরী এবং রানীপরী তাদের কথা কিছুই শুনতে পায় না, তবে তারা বুঝতে পারে কোনো একটা পরিকল্পনা তারা করছে। রানীপরী জিজ্ঞেস করেন, কি হলো? এখনো কিসের ফিসফিস করছো? তাড়াতাড়ি আমাদের সাথে বন্দী হয়ে চলো, তা না হলে আমি কিন্তু আমার জাদু শক্তি ব্যবহার করলে ভালো হবে না। তোমরা আমার সিপাহীদের বশমুক্ত করবে, নাকি আমি নিজে তলোয়ার দিয়ে তোমাদের কেটে রক্তাক্ত করব? আমরা সব কথাই শুনবো রানীপরী। আপনি জাদু করবেন না। আমি আপনার সাথে বন্দী হওয়ার জন্য যাচ্ছি। আমিও আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। মন্ত্রী আর তন্ত্রমাতা এত সহজে রাজি হয়ে যাবে এটা রানীপরী কখনোই বিশ্বাস করতে পারেনি। সে মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, ওরা এত সহজে আমাদের সাথে যাওয়ার জন্য রাজি কি করে হয়ে গেল? তাহলে কি বুঝতে পেরে গেছে এখান থেকে পালানো কোনোভাবেই সম্ভব নয়? কিন্তু কোথাও কোনো গন্ডগোল নেই তো? এরই মধ্যে আকাশ বলতে শুরু করে, ঠিক আছে, আমি তোমাদের বন্দি করে নিয়ে যাব। তার আগে তুমি আমার সিপাহীদের বশমুক্ত করো। তার জন্য আমাকে এখানে ছোটখাটো একটা যজ্ঞে বসতে হবে, তা না হলে তো আমি তাদেরকে বশমুক্ত করতে পারবো না। আকাশ এবার কিছুটা চিন্তায় পড়ে যায়। আকাশ মনে মনে ভাবতে থাকে, কি আর এমন হবে? যদি একটা যজ্ঞ করতে দেই, তেমন তো কিছুই করতে পারবে না। এখানে রানীপরী আছে, মায়াও আছে, তারা খুব ভালো জাদু শক্তি জানে। কোনো কিছু হাত থেকে ফসকে যেতে নিলে তারা কোনো না কোনো ভাবে সেটা সামলে নেবে। আকাশ রানীপরী এবং মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মায়া, তুমি কি বলো? এই তন্ত্রমাতাকে কি যজ্ঞ করতে দিব? আমার মনে হয় না এখানে কোনো দোষের কিছু আছে। যদি কোনো চালাকি করার চেষ্টাও করে, তাহলে সকলকে এখানে আমি আমার জাদু শক্তি দিয়ে মৃত্যুর কোলে পাঠিয়ে দেব। তখন যত পারে তত চালাকি করবে আমাদের সাথে। না না, আমি তেমন কোনো কিছুই করব না। এক্ষুনি আমি আপনাদের সিপাহীদেরকে বশমুক্ত করে দিচ্ছি। এই বলে তন্ত্রমাতা একটা জাদু করতে বসে পড়ে। আসলে সে মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে আরো কিছুটা সময় বের করে নেওয়া যায়। মন্ত্রী তার কানে কানে গিয়ে বলে, কি করছো কি তুমি? নতুন কোনো যজ্ঞ করে আমাদের কি কোনো সাহায্য করতে পারবে? সেসবের জন্য অনেক দেরি হয়ে গেছে। আমি যদি কোনো জাদু মন্ত্র করার চেষ্টাও করি, তাহলে রানীপরী আর মায়া আমাকে বন্দি করে ফেলবে। আমি এখন শুধু আমার জাদুর অদৃশ্য হওয়ার চাদরটা বের করার চেষ্টা করব। সেটা দিয়ে আমি অদৃশ্য হয়ে এখান থেকে পালিয়ে যাব, এটাই আপনার পরিকল্পনা? এর থেকে ভালো কোনো পরিকল্পনা আমার কাছে এখন আর নেই, আর আমার কাছে সময়ও তেমন নেই। সকলে আমার দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় আমার উপর সন্দেহ হতে পারে। তোমরা একটু চুপ করে দাঁড়াও। এরপর মন্ত্রী আর কুসুম অপেক্ষা করতে থাকে। এর মধ্যেই তন্ত্রমাতা একটা জাদু মন্ত্র পড়ে তার সেই জাদুর অদৃশ্য হওয়ার চাদরটাকে বের করে ফেলে। আকাশ, রানীপরী আর মায়াপরী এসব কিছু দেখে কিছুটা অবাক হয়। আমি তোমাকে আমার সিপাহীদের বশমুক্ত করতে বলেছি, তুমি এই লাল চাদর কেন বের করেছো? সেটাই তো দেখছি, এমন লাল চাদর কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আরে, এই লাল চাদরটাকে 3 বার ঝাড়া দিলেই আপনার সিপাহীরা আমার বশমুক্ত হয়ে যাবে। আমি এই জন্যই এই লাল চাদরটাকে বের করেছি। তাহলে এখনো দাঁড়িয়ে হা করে কি দেখছো? তাড়াতাড়ি তোমার এই লাল চাদরটাকে দিয়ে যা করার করো। আমার সিপাহীদের এখনই বশমুক্ত করো। এতক্ষণ পর্যন্ত রাজপ্রাসাদ সিপাহী মুক্ত থাকা কোনোভাবেই ভালো দিক না। এক্ষুনি করছি। কুসুম, এদিকে আয়, আমাকে একটু সাহায্য কর। তন্ত্রমাতা মন্ত্রী এবং কুসুমকে নিয়ে তাদের পরিকল্পনা মাফিক কাজ করতে শুরু করে দেয়। তন্ত্রমাতা সেই লাল চাদরটা কুসুমের হাতে দেয়। এমন সময় মায়াপরী চিন্তা করে,
আরে এই চাদরটা তো আমি আগেও দেখেছি, এটা তো নিশ্চয়ই আমি পরীর রাজ্যে একবার দেখেছিলাম। আমারও তাই মনে হচ্ছে, কোথাও যেন এই চাদরটাকে দেখেছি। এরপর মায়াপরীর সবকিছুই মনে পড়ে যায়। সে জানতে পেরে যায় এটা অদৃশ্য হওয়ার চাদর। সে চিৎকার করে আকাশকে আর রানীপরীকে বলতে থাকে, আমার মনে পড়েছে, এই চাদরটা অদৃশ্য হওয়ার, কারণ এটা কোনো বশমুক্ত করার লাল চাদর নয়। এই চাদরটা কারো হাতে দেওয়া যাবে না, এক্ষুনি এটাকে ছিনিয়ে নিতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তন্ত্রমাতা সেই লাল চাদরটা কুসুমের উপর দিয়ে দিয়েছিল। এই লাল চাদর তোর উপর দিয়ে দিলাম কুসুম, এখান থেকে পালিয়ে যা, যত দূর সম্ভব পালিয়ে যা, এরপর ফিরে আসিস আমাদের সকলের অপমানের বদলা নিতে। হ্যাঁ মা, তোর জন্য আমরা অপেক্ষা করব। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আবার দেখা হবে, আর যদি মারা যাই তাহলে অবশ্যই আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে ভুলবি না। এই কথা শেষ হতে না হতেই কুসুম একেবারে অদৃশ্য হয়ে যায়। আকাশ আর রানীপরী তাদেরকে থামানোর আগেই সেখান থেকে কুসুম গায়েব হয়ে যায়। কোথায় গেল কুসুম, কোথায় গেল? ও তো অদৃশ্য হয়ে গেছে, এখন তো আমরা ওকে দেখতে পাচ্ছি না। তন্ত্রমাতা আর মন্ত্রী হাসতে হাসতে বলে, যাক, আমরা সকলে পালাতে পারিনি তো কি হয়েছে, আমাদের মেয়ে তো পালাতে পেরেছে, এতেই আমি খুশি। এখন কি করবে রাজকুমার? ও না না, তুমি তো এখন রাজা, একজন ব্যর্থ রাজা, যে কিনা একটা বন্দীকে আটকে রাখতে পারলো না। হা 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 হা। অনেক হয়েছে, থামো তোমরা, এক্ষুনি বন্দি করে কালকুঠুরিতে রেখে দেব, আর কখনোই যেন ছাড়া না পাও, সে ব্যবস্থা আমি করছি। এরপর মায়া তার জাদু শক্তি দিয়ে মন্ত্রী এবং তন্ত্রমাতাকে রশ্মি দিয়ে বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সিপাহীরা সেখানে চলে আসে। ভালো হয়েছে সিপাহীরা বশমুক্ত হয়েছে। সিপাহী, এই দুজনকে তাড়াতাড়ি বন্দি করে নিয়ে চলো। কিন্তু এই দুইজন পালাইলো কেমনে? আমাদেরকে ক্ষমা করে দেন রাজা মশাই, আমগো অনেক ভুল হয়ে গেছে। মন্ত্রী হাসতে হাসতে বলে, আরে ধুর, কোনোই ভুল হয়নি, ভুল তো করেছে তোমাদের অকর্মা রাজা। দেখো না আমরা কি করে পালিয়ে গেলাম কত সহজে, আর এখন দেখো দুজনকে আটকাতে পেরেছে, আর আমাদের মধ্যে একজন ইতিমধ্যে পালিয়ে অনেক দূরে চলে গেছে হয়তো। কি বলছে রাজা মশাই এই পাপী লোক? এরই মধ্যে আরেক সিপাহী জিজ্ঞেস করতে শুরু করে, আসলেই তো, মন্ত্রীর মেয়ে কই? যদি সে পালিয়ে থাকে তাহলে তো তারা তিনজনই পালিয়েছে, আর একজন তাহলে কোথায় গেল? পালিয়েছে আমাদের মেয়ে, সে ফিরবে, প্রতিশোধ নিতে ফিরবে। সিপাহীদের এমন প্রশ্ন শুনে আর মন্ত্রীর এমন তিরস্কার শুনে আকাশ ভেঙে পড়ে। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়া সেটা বুঝতে পারে। অনেক হয়েছে, বন্ধ করো, এভাবে প্রশ্ন আর প্রশ্নের উত্তর খোঁজা তোমরা বন্ধ করো, এদেরকে আগে কালো কুঠুরিতে বন্দি করো। তোমাদেরই তো দোষ, তোমরা কি করে একটা তন্ত্রমাতার বশে চলে এসেছো। বাকি কথা পরে হবে, এখন যাও, এদেরকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। সিপাহীরা এরপর একে অপরের সাথে কথা বলা বলি করতে থাকে আর তাদেরকে নিয়ে কালো কুঠুরির রাস্তা ধরে চলে যায়। রানীপরী বলে, মায়া, তুমি এখানেই থাকো, আমি দেখছি রাজপ্রাসাদের সকল সিপাহীরা বশমুক্ত হলো কিনা। তাদেরকে বলে দিচ্ছি কি হয়েছিল, কেন তারা এমন বশের মধ্যে পড়ে গিয়েছিল, হঠাৎ করে এতক্ষণ কি করেছিল সেটার উত্তর খুঁজে না পেয়ে তারা যেন অবাক না হয়ে যায়। এরপর রানীপরী সেখান থেকে চলে যায়। রাজা মশাই আকাশ সেখানেই মাটিতেই বসে পড়ে। মায়া দেখতে পায়, তারপর সে তার কাছে ছুটে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অন্যদিকে কুসুম রাজপ্রাসাদ পেরিয়ে জঙ্গল পেরিয়ে পাশের রাজ্যের কাছাকাছি চলে যায়। তখন সে তার মাথা থেকে লাল চাদরটা সরিয়ে ফেলে। আমি অবশ্যই ফিরে আসবো বাবা মা, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল অপমানের প্রতিশোধ আমি নেব। আপনারা জীবিত থাকবেন আর আমার জন্য অপেক্ষা করবেন, আমি শক্তিশালী হয়ে ফিরে আসব। কুসুম এভাবেই হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে আবারও চিন্তা করে, কিন্তু এখন আমি কি করব, কোথায় যাব? না আমার কোথাও যাওয়ার জায়গা আছে, না আমার কাছে কোনো জাদু শক্তি আছে। এখন এত রাত হয়ে গেছে, আমি তো কোথাও যাওয়ার জায়গাও খুঁজে পাবো না। কাল সকালেই দেখা যাবে। এখন জঙ্গলের ধারে কোথাও একটা ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেই।
এরপর কুসুম আবারও তার সেই লাল চাদরটা মাথায় মুড়িয়ে অদৃশ্য হয়ে জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করে সকাল হওয়ার প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে আকাশ তখনও মাটিতে বসেছিল আর সে বারবার মায়াকে জিজ্ঞেস করছিল, মায়া, আমি কি সত্যি অযোগ্য রাজা? আমি কি বাবার মতো যোগ্য রাজা কখনোই হতে পারবো না? আমার বাবা যখন রাজত্ব করেছে কখনো কোনো অপরাধী পালিয়ে যাওয়ার দুঃসাহসও করতে পারেনি। এই তন্ত্রমাতার থেকেও অনেক বড় বড় শক্তিশালী কয়েদিরা আমার বাবা তাদের কালোকুটরিতে বন্দি করে রেখেছিল, কিন্তু আমার কালোকুটরি থেকে শুধু তারা পালিয়ে যাওয়ার চেষ্টাই করেনি, বরং একজন পালিয়ে যেতে সফলও হয়েছে। এখন আমি কি করব? কি করে আমার সিপাহীদের উত্তর দিব তারা যদি আমাকে অযোগ্য বলে দাবি করে? তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? কুসুম এখন কোথায় গিয়ে আশ্রয় খুঁজবে, আর সে কিভাবেই বা ফিরে আসবে? মায়া কি আকাশকে তার নিজের উপর যেই হীনমন্যতা আছে সেটা দূর করতে সাহায্য করতে পারবে? আকাশ কি আবারও পুরোদমে নিজেকে যোগ্য রাজা বলে মনে করে রাজত্ব করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব।